এই সরকার তিনটি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ করে ফেলেছে, কিন্তু এই মেয়াদে সরকারের নানা ক্ষেত্রে ভূমিকা নিয়ে এক ধরনের মূল্যায়ন চলছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৮ মাস পার হলো। সিনিয়র সাংবাদিক নুরুল কবির বলছেন, এই সরকার তিনটি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ করে ফেলেছে, কিন্তু আগের তত্ত্বাবধায়ক সরকার এক মেয়াদে যা করতে পেরেছে, এবার তিনটি তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া ফেলার পরও তারা আসলে সেরকম কিছু করে দেখাতে পারেনি। আমরাও দেখতে পাচ্ছি এই মেয়াদে সরকারের নানা ক্ষেত্রে ভূমিকা নিয়ে এক ধরনের মূল্যায়ন চলছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, বাজার ও অর্থনীতি প্রশ্নে, সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে কি ভূমিকা নিল সরকার, এমন নানা ক্ষেত্র ধরেই জাতীয় নাগরিক কমিটি দিনব্যাপী একটি পর্যালোচনা করেছে। সেই বিষয়গুলো একটু দেখা জরুরি। সরাসরি তার যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতার বিষয়টি, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীর উপর গণতান্ত্রিক আন্দোলনেও দমন পীড়নের ঘটনা ঘটেছে, কৃষক শ্রমিকের সঙ্গেও অন্তর্বর্তী সরকারের আচরণ বৈরী, জানা অজানা বিভিন্ন ধরনের গোষ্ঠীর প্রভাব এখনও আদালত অঙ্গনে দেখা যাচ্ছে, এবং সর্বোপরি রমজানে খাদ্যদ্রব্যের দাম কম থাকলেও বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। গণতান্ত্রিক অধিকার হরণ ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াতে জুলাই অভ্যুত্থানের পরপর 2024-এর 22 আগস্ট এই কমিটি গঠন করা হয়। সেখানে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক, শিল্পী, আইনজীবী, চিকিৎসক সহ নানা পেশার মানুষ। অন্তর্বর্তী সরকারের ৮ মাস ভূমিকা ও সংস্কার প্রস্তাব নামে তারা একটি গবেষণা করেন। জননিরাপত্তা, সংবিধান, শিক্ষা, দ্রব্যমূল্য, জ্বালানি, শ্রমিক, কৃষকের সংকট সহ প্রায় 13টির মতো বিষয় তারা এখানে সামনে এনেছেন। বিচার ব্যবস্থা নিয়ে গত ৮ মাসে তাদের গবেষণা বলছে, বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা পায়নি। কোনো না কোনো গোষ্ঠী এখনও এর ওপর প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া যাচ্ছে। শিক্ষার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা সেই আয়োজনে বলেছেন, এখনও শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া যায়নি। তিনি শিক্ষা বাজেট বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ চালু, ভিসির ক্ষমতা নিয়ন্ত্রণ এবং দরিদ্রদের জন্য উচ্চশিক্ষা উন্মুক্ত করার মতো দাবি জানিয়েছেন। গণতান্ত্রিক অধিকার কমিটি মনে করে, শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্র রাজনীতির নামে মব, দখল ও পরিচয়বাদী বিভাজন থেকে মুক্ত হতে হবে। এছাড়া স্বাস্থ্য খাত নিয়ে আমরা দেখেছি, সেখানে কথা হয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে ডক্টর হারুনুর রশিদ প্রশ্ন তুলেছেন, উন্নত চিকিৎসা বিষয়টি যখন সামনে আসলো, যখন ভারত উন্নত চিকিৎসার দরজা বন্ধ করে দিল, আমরা সাথে সাথে ঝুঁকে পড়লাম চীনের দিকে, কিন্তু এই সময়টিতে নিজেদের সক্ষমতা বাড়াতে পারতাম নাকি? একই সাথে এই খাতের বাজেট দুর্নীতি কমানো নিয়েও কোনো পরিষ্কার পরিকল্পনা এই সরকারের আমলে দেখা যায়নি বলে তাদের গবেষণা বলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে সফল বলতে রাজি নয় গণতান্ত্রিক নাগরিক কমিটি। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে যেয়ে অধ্যাপক মুশাহিদা সুলতানা ঋতু বলেছেন, বাজার এখনও অস্থির, সংস্কার এখানেও অনুপস্থিত। বাজার কাঠামোর মৌলিক সংস্কার ও কর ফাঁকি বন্ধের কোনো দৃশ্যমান উদ্যোগ এখনও দেখা যায়নি। গণতান্ত্রিক অধিকার কমিটি মনে করে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ছাড়া দরিদ্র জনগোষ্ঠীর দুর্দশা কমবে না। সেই প্রসঙ্গ টেনে গবেষক মাহা মির্জা বলেছেন, কৃষক শ্রমিকের প্রতি অবহেলা ও বৈরী আচরণ এখনও বর্তমান। কৃষকের দুর্দশা আজও কাটেনি। সরকার কৃষক শ্রমিক স্বার্থে তেমন কিছুই করছে না। এই সরকারকে কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষায় পেঁয়াজ মৌসুমে আমদানি বন্ধ রাখা, খাদ্যপণ্যের পাইকারি বাজারে নজরদারি বাড়ানো এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানোর সুপারিশ এসেছে সেই কমিটি থেকে। সভায় জননিরাপত্তা প্রশ্নে বলা হয়েছে, মাজার ভাঙ্গা, ধর্ম অবমাননার নামে নির্যাতন এবং নারী নিপীড়ন এখনও অব্যাহত রয়েছে, বরং গত ৮ মাসে সেটি বিভিন্ন সময়ে একেবারে ধারাবাহিক বিরতিতে সামনে এসেছে। ছাত্রনেতা বাকিবিল্লাহ সেখানে বলেছেন, মব ভায়োলেন্স এখনও বিভিন্ন মাত্রায় জারি আছে। নারী অধিকার কর্মী ফেরদৌসারা রুমি বলেছেন, নারীদের উপর সহিংসতা বেড়েছে এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। হেমা চাকমা বলেছেন, পাহাড় ও সমতলের মানুষের সমান অধিকার এখনও নিশ্চিত হয়নি। আমরা যদি সবগুলো কথাকে একটা কনক্লুশনের মতো জায়গায় নিয়ে আসি, সেখানে দেখতে পাই সভাপতির বক্তৃতায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার এক ধরনের কালক্ষেপণ করছে। তিনি প্রশ্ন তুলেছেন, সরকারের ভেতর থেকে ধর্মনিরপেক্ষতা, ফেসিবাদী শাসনের ভিত্তি কায়েম করেছে এমন মন্তব্য যারা করছেন, সেটা অত্যন্ত বিপজ্জনক। কারণ তিনি বলছেন, আওয়ামী লীগ শাসনামলে যে ফেসিবাদ হয়েছে সেটা ধর্ম নিরপেক্ষতার ভেতর দিয়ে নয়, বরং এর সঙ্গে
প্রতারণা যুক্ত হয়েছে। ধর্মনিরপেক্ষতাকে প্রতারণা এবং ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহার, ধর্মীয় নিপীড়নকে নানাভাবে নিজেদের পক্ষে ব্যবহার ও মুক্তিযুদ্ধকে অপব্যবহার করে ফেসিবাদী শাসন কায়েম করেছিল আওয়ামী লীগ। আনু মাহমুদ একই সাথে সমালোচনা করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তিনি বলেছেন, উত্তরাধিকার প্রশ্ন নিয়ে কিংবা নারীর অধিকার প্রশ্ন এলেই বাংলাদেশের বৈষম্যবাদী রাজনীতি ও মতাদর্শ ধারণকারীরা ধর্মের নামে হোক, জাতির নামে হোক প্রতিক্রিয়া দেখায়, বিশৃঙ্খলা তৈরি করে, জানিয়ে অন্তর্বর্তী সরকার আবার বেশ নিশ্চুপ। সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করার সুপারিশের কঠোর সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বলেছেন, ধর্মনিরপেক্ষতা বাদ দিলে বহুত্ববাদ কি করে হয়? কারণ ধর্মনিরপেক্ষতা মানেই যে রাষ্ট্র সব ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে। কোনো ধর্মের ব্যাপারে পক্ষপাত থাকলে তো বহুত্ববাদ কি করে হয়? গণতান্ত্রিক অধিকার কমিটির মূল্যায়ন স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারের শাসনে কাঙ্ক্ষিত সংস্কার দৃশ্যমান নয়। বাজার, শিক্ষা, বিচার, স্বাস্থ্য সবখানে পুরনো সংকট নতুন রূপে রয়ে গেছে, আর গণতন্ত্রের স্বপ্ন আজও ঝাপসা। পোস্ট দেখুন, করুন, ভাবুন। পোস্টের সাথেই থাকুন।